সন্ধ্যার ঠিক ৭:৩০ আকাশের মুখ থমথমে। একটু পরেই বুঝি বৃষ্টি নামবে। ফুরফুরে ঠান্ডা বাতাস বইছে। কিন্তু মেহজাবিনের ভেতরে তখন তীব্র দহন চলছে। সে তাদের ৩ তলার বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে বাঁধছে। মুখে তার চরম বিরক্তি আর অপমানের ছাপ। একটু দূরেই একটা বেতের গোল চেয়ারে বসে আছে প্রফেসর আরহাম মির্জা। তার হাতে বরাবরের মতো একটা স্টপওয়াচ আর অন্য হাতে ১ কাপ ধোয়া ওঠা ডার্ক কফি। আরহাম কফিতে ১ চামচ দিয়ে ঘড়ির দিকে তাকালো। এরপর মেহজাবিনের দিকে চোখ তুলে কড়া স্বরে বলল, "তোমার কিন্তু সময় নষ্ট হচ্ছে মেহজাবিন। আর ১ মিনিটের মধ্যে শুরু না করলে ১০ টা সিট আপ যোগ হবে। আজকের মোট হিসাব, কালকের বাসর রাতের বকেয়া ৩০ টা। সকালে ব্লাক কফি ১০ মিনিট লেটের জন্য ১০ টা, আর সেই মারাত্মক সোডিয়াম ক্লোরাইড কেলেঙ্কারির জন্য আরো ১০ টা। টোটাল ৫০ টা। মেহজাবিন দাঁতে দাঁত চেপে আরহামের দিকে তাকালো। লোকটার চশমার কাছে যেন সন্ধ্যার আবছা আলোর ঠিকরে পড়ছে। সে রাগে রি, রি করতে, করতে বলল, "আপনার কি একটুও দয়া মায়া নেই, স্যার? মানে আপনি কি মানুষ? কাল সারারাত আপনার স্টপওয়াচের ভয়ে ঘুমাতে পারেনি। সকালে লবণ কফি খেয়েছেন বলে পুরো ক্লাসের সামনে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখলেন। আর এখন সন্ধ্যার শান্ত বাতাসে আমাকে ব্যালকনিতে এনে মিলিটারি ডিল করাচ্ছেন। আমি আপনার বউ কোনো মিলিটারি একাডেমির ক্যাডেট নই।" আরহাম কফির কাপটা পাশের ছোট্ট কাচের টেবিলে রাখলো। তার মুখে বিন্দুমাত্র অপরাধবোধের ছায়া পড়ল না। সে চশমাটা নাকের উপর একটু সোজা করে বলল, "তুমি যাই হও না কেন, ডিসিপ্লিন সবার জন্য সমান। আর তুমি বউ হবার আগে আমার স্টুডেন্ট। ক্লাসে অমন জঘন্য পারফরম্যান্স আর ঘরের কাজে এমন দায়িত্বহীনতা পর তোমাকে একটু ফিটনেস ট্রেনিং দেওয়াটা বাধ্যতামূলক। শুরু করো, নতুবা কাউন্টডাউন শুরু করব।" মেহজাবিন ফুঁসতে, ফুঁসতে ২ হাত কানের পাশে তুলল। মনে, মনে আরহামকে ১০০০ একটা গালি দিল। "জল্লাদ কসাই, রাক্ষস! তোকে যদি কোনোদিন ল্যাবরেটরির কলঙ্কারের সাথে না বেঁধে রেখেছি তবে আমার নামও মেহজাবিন না।" ১, ২, ৩ মেহজাবিন সিট আপ দেওয়া শুরু করল। আরহাম নিরুদ্বেগে চেয়ারে হেলান দিয়ে তার স্টপওয়াচের দিকে তাকিয়ে রইল। কিন্তু প্রতিবার মেহজাবিন যখন ওঠা-বসা করছিল, আরহামের তীক্ষ্ণ চোখ কিন্তু মেহজাবিনের হাঁপিয়ে ওঠা মুখের উপরে আটকে ছিল। মেয়েটার কপালে জমে ওঠা মিষ্টি ঘামের বিন্দু বাতাসে ওরা দুটা একটা অবাধ্য চুল আর খোপে লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে আরহামের ঠোঁটের কোণে খুব শুকনো এক চিলতে হাসি ফুটে উঠল। ২৫ টা সিট আপ দেওয়ার পর মেহজাবিনের দম আটকে আসার জোগাড় হলো। তার পা দুটো কাঁপছিল। পিনপিনে শাড়ি পরে এই সিট আপ দেওয়া মারাত্মক কাজ, কঠিন কাজ। ২৬, ২৭, ২৮ মেহজাবিন হাঁপাচ্ছে। স্পিড কমছে মেহজাবিন। আরহামের বরফ শীতল গলা ভেসে এলো। "লাস্ট ১৫ স্পিডে চাই। আপনি থামবেন না?" মেহজাবিন এক গাল রাগ নিয়ে উঠতে গেলে কিন্তু ৩০ নম্বর সেট আপ দিতে গিয়ে শাড়ির কুঁচি তার ডান পা পিছিয়ে গেল। ব্যালকনির পিচ্ছিল টাইলসে মেহজাবিনের পা পিছলে গেল চরমভাবে। আহ! মেহজাবিন তীব্র আর্তনাদ করে ব্যালকনির মেঝেতেই পড়ে যেতে লাগলো। আরহাম মুহূর্তের মধ্যেই চেয়ার ছেড়ে এক লাফে সামনে এলো। চোখের পলকে সে মেহজাবিনের কোমর ধরে ফেলল। কিন্তু মেহজাবিনের শরীরের সমস্ত ভার এবং আচমকা পতন সামলাতে গিয়ে আরহাম নিজেও একটু ভারসাম্য হারালো। দুজনের শরীরের একসাথে গিয়ে ধাক্কা খেল ব্যালকনির বেতের সোফাটার সাথে। মেহজাবিন চোখ বন্ধ করে রেখেছিল ভয়ে। সে ভাবল সোজা শক্ত মেঝেতেই আছড়ে পড়বে। কিন্তু পিঠে বা শরীরে কোনো শক্ত স্পর্শ না পেয়ে সে আস্তে, আস্তে চোখ খুলল। সে দেখতে পেল সে ধপাস করে পড়ে গেছে আরহামের বুকের উপর। আরহাম তার শক্ত ২ হাত দিয়ে মেহজাবিনের কোমর জড়িয়ে ধরে সোফার সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। আরহামের বুকটা ঘন, ঘন ওঠা-নামা করছে। এত কাছাকাছি যে মেহজাবিন আরহামের হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছিল। ধুক, ধুক, ধুক। বাইরে হঠাৎ একটা বিজলি চমকে উঠল। আলোয় দুজনের মুখ উদ্ভাসিত হয়ে উঠল এক লহামায়। মেহজাবিন ভয়ে আর ব্যথায় চোখের পানি নিয়ে আরহামের শার্টের কলার শক্ত করে চেপে ধরে রইল। তার ডান পায়ে এক তীব্র বিঁধে যাওয়া যন্ত্রণা হচ্ছে। "আহ! পা! আমার পা কেটে গেল বোধহয়।" মেহজাবিন কেঁদে ফেলল। আরহাম এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গিয়েছে। মেহজাবিনের পায়ের সেই মিষ্টি সুবাস আর তার কাঁপা, কাঁপা ঠোঁটের স্পর্শ তার মাথার বায়োলজিক্যাল সিস্টেম গোলমাল করে দিচ্ছে। কিন্তু মেহজাবিনের কান্নার শব্দে সে দ্রুত নিজেকে সামলে নিল।
আরহাম চেহারার সেই কড়াকড়িতে ভাবটি নিমিষে গায়েব হয়ে গেল। সে ব্যাকুল হয়ে মেহজাবিনের ডান পায়ের দিকে তাকালো। মেহজাবিনের গোড়ালিটা বাঁকা হয়ে গেছে। টাইলসের ঘষা লেগে সামান্য চামড়াও উঠে গেছে। কাটেনি, পা মচকে গেছে। আরহামের গলা হঠাৎ বদলে গেল। আরহাম কোনো কথা না বলে মেহজাবিনকে একটানে নিজের ২ বাহুতে তুলে নিল, একদম পাজা কোলে করে। মেহজাবিন চমকে উঠল। "আরে কি করছেন? নিচে নামান আমাকে। আমি হাঁটতে পারবো।" "একদম চুপ।" আরহাম মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল। সেই চোখে এমন এক টান ছিল যে মেহজাবিন আর একটা শব্দও করতে পারল না। আরহাম মেহজাবিনকে কোলে নিয়েই ব্যালকনি থেকে বেরিয়ে সোজা তাদের ঘরের বিছানার দিকে হাঁটা দিল। বিছানায় মেহজাবিনকে অতি সাবধানে শুইয়ে দিল আরহাম। সে দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স আর ফ্রিজ থেকে একটা আইস প্যাক নিয়ে এলো। মেহজাবিনের বিছানার কোণে বসে চেপে বসে দেখে চোখ বুজে কাঁপাচ্ছে। পা নাড়াতে গেলে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। সে ফিসফিস করে বলল, "আপনার এই ১৫,০০০ মিলিটারি নিয়মের জন্যই আজ আমার এই হাল হয়েছে। আপনি একটা জল্লাদ। এখন পা ভেঙে গেলে আমি ভার্সিটি যাবো কি করে?" আরহাম বিছানার উপর হাঁটু গেড়ে বসল। সে মেহজাবিনের কথায় কোনো জবাব দিল না। তার লম্বা ফর্সা আঙ্গুলগুলো অতি সাবধানে মেহজাবিনের চমকানো গোড়ালির ওপর স্পর্শ করল। "আহ! ধরবেন না, লাগছে তো।" মেহজাবিন পা টেনে নেওয়ার চেষ্টা করল। "চুপচাপ বসে থাকো মেহজাবিন। পা নাড়ালে লিগামেন্ট টিয়ার হয়ে যাবে।" সে মেহজাবিনের শাড়ির নিচের অংশ সামান্য উঁচিয়ে বরফের থলিটি গোড়ালির মচকানো জায়গায় চেপে ধরল। বরফের তীব্র ঠান্ডায় মেহজাবিন শিউরে উঠল। সে ব্যথায় চিৎকার করে উঠে আরহামের কাঁধের শার্টের কাপড়টা খামচে ধরল। "উফ! বড্ড ঠান্ডা। ছাড়ুন না প্লিজ।" আরহাম মেহজাবিনের হাতটা নিজের কাঁধ থেকে সরালো না। বরঞ্চ অন্য হাত দিয়ে মেহজাবিনের হাতটা চেপে ধরে রাখল। আরহাম খুব আলতো করে বরফটা জায়গা মতো বুলাতে বলল, "একটু সহায় করো। বরফ না দিলে ব্যথা কমবে না। তুমি এত অবাধ্য কেন বলো তো?" সি সিট আপ দেওয়ার সময় আ শাড়ি সামলে নিতে পারলে না। মেহজাবিনের কান্না ভেজা চোখে আরহামের দিকে তাকালো। "শাড়ি পরে কেউ সিট আপ দেয়? আপনিই তো আমাকে এই বিশ্রী শাড়ি পরতে বাধ্য করেছেন। আবার আপনিই ১৫ সেকেন্ডের হিসেবে চাইছেন। আপনার তো শুধু স্টপওয়াচ আর বায়োলজি ডায়াগ্রাম দিয়েই জীবন চলে। অনুভূতি বলে কিছু আছে আপনার?" আরহাম ফার্স্ট এইড বক্স থেকে একটা ব্যথানাশক মলম বের করলো। সে নিজের হাতের তালুতে মলমটুকু নিয়ে মেহজাবিনের মচকানো গোড়ালিতে ম্যাসেজ করতে শুরু করল। তার হাতের স্পর্শ এত নরম আর যত্নশীল ছিল যে মেহজাবিন ধীরে, ধীরে শান্ত হয়ে এলো। আরহামের এই দিকটা মেহজাবিনের কাছে একদম নতুন। ক্লাসরুমের কড়া প্রফেসর কিংবা বাসর রাতের স্টপওয়াচধারী বর আর এই মরম লাগানো আরহাম যেন সম্পূর্ণ ২ জন ভিন্ন মানুষ। আরহাম মেহজাবিনের পায়ের মচকানো জায়গায় স্ক্র্যাপ ব্যান্ডেজ শক্ত করে কিন্তু আরামদায়ক পেঁচিয়ে দিল। এরপর মেহজাবিনের চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। সেই স্পর্শে মেহজাবিনের পুরো শরীরে একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। সে অবাক হয়ে আরহামের চোখের দিকে তাকালো। আরহাম চশমাটা খুলে পাশে রাখলো। চশমা ছাড়া তার চোখ দুটো কেমন যেন গভীর আর রহস্যময় দেখাচ্ছে। আরহাম নিচু স্বরে বলল, "তুমি যা ভাবো আমি তা নই মেহজাবিন। তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নয়। কিন্তু তোমার এই উদাসীনতা, তোমার এই চঞ্চলতা যদি তোমাকে ভবিষ্যতে কোনো বিপদে ফেলে তখন আমি নিজেকে ক্ষমা করতে পারব না।" মেহজাবিন শুকনো ঢোক গিলে বলল, "মানে? আপনি বলতে কি চাইছেন স্যার?" আরহাম শার্টের হাতা নামাতে সোজা হয়ে দাঁড়ালো। আবার সেই আগের গভীর রূপে ফিরিয়ে এনে বলল, "মানে পরিষ্কার, তোমার আজকের সিট আপ এখানেই স্থগিত করা হলো। আর কাল তোমার ভার্সিটি যাওয়া ক্যানসেল। ঘরে বসে রেস্ট নেবে। আর হ্যাঁ, তোমার আজকের ব্যথানাশক ট্যাবলেটটা এই জল দেখে নাও। ৫ মিনিটের মধ্যে লাইট অফ হবে।" মেহজাবিন গাল ফোলালো, "আমি কাল ভার্সিটি যাব না। কিন্তু কাল তো প্র্যাকটিক্যাল ল্যাব আছে। যে মেয়ে নিচের সোডিয়াম আর ক্রুজের তফাৎ করতে পারে না তার প্র্যাকটিক্যাল না করলেও চলবে। আমি যা বলছি সেটাই ফাইনাল।" আরহাম টেবিল থেকে সাইড ল্যাম্পটা জ্বেলে দিয়ে মেইন লাইটটা অফ করে দিল। মেহজাবিন মুখে কাঁথা টেনে শুয়ে পড়ল। মনে, মনে ভাবল, লোকটা কি আসলেই পাষাণ নাকি পাষাণের মুখোশ পরা কোনো অদ্ভুত মানুষ। উফ! আমার পুরো জিন্দেগিটাই একটা বায়োলজি এক্সপেরিমেন্টে হয়ে গেল। পরের দিন রবিবার। সাধারণত দিনগুলোতে মেহজাবিনের রবিবার বেলা ১১টা পর্যন্ত ঘুমায়। কিন্তু আজ সকাল ৮টা বাজতেই তাদের ঘরের দরজায় কড়া শব্দ হলো। মেহজাবিন ধড়ফড় করে উঠে বসতে গিয়ে মচকানো পায়ে টান খেয়ে আবার আহ করে উঠল। পাশ ফিরতেই দেখে আরহাম ঘরে নেই। সে ইতিমধ্যেই উঠে বাইরে চলে গেছে। দরজা খুলতেই দেখা গেল শাশুড়ি আম্মা সুলতানা বেগম দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ট্রের উপর গরম চায়ের কাপ আর কিছু নাস্তা। সুলতানা বেগম গভীর মুখে ঘরের ভেতরে ঢুকে টেবিলের উপর ট্রেটা রাখলেন। "তুমি এখনো ঘুমাচ্ছ বৌমা? সকাল
8টা বেজে গেছে। আমাদের বাড়িতে কিন্তু এত বেলা পর্যন্ত ঘুমানোর নিয়ম নেই। শাশুড়ির কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। মেহজাবিন অপরাধীর মতো মাথা নিচু করে বলল, "আম্মা আসলে কাল রাতে পাটা একটু মুচকে গিয়েছিল তো, তাই উঠতে দেরি হয়েছে।" সুলতানা বেগম মেহজাবিনের ব্যান্ডেজ বাঁধা পায়ের দিকে একবার তাকালেন। তার চোখে কোনো সহানুভূতির ছায়া দেখা গেল না। তিনি গভীর গলায় বললেন, "মেয়েদের একটু সামলে চলতে হয়। এভাবে কথায় কথায় পা মচকানো বা বায়না ধরা সংসারের জন্য ভালো লক্ষণ নয়। আরহাম তো সকাল ৭টায় উঠে মর্নিং ওয়াক শেষ করে স্টাডি রুমে বসে কাজ করছে। তুমি তার বউ হয়ে তার সাথে তাল মেলাতে পারছো না। আজ দুপুরে কিন্তু জ্যাঠাই আম্মারা আসবেন। তোমাকে সব রান্নাবান্না সামলাতে হবে।" মেহজাবিনের হাত-পা ঠান্ডা হয়ে এলো। জ্যাঠাই আম্মারা আসছেন মানে আত্মীয়দের আনাগোনা। আর এই মচকানো পা নিয়ে তাকে রান্নাঘরের মেঝেয় দাঁড়িয়ে খাসির মাংস আর পোলাও রাঁধতে হবে। সে তো ডিম সেদ্ধই করতে পানি পুড়িয়ে ফেলে। কিন্তু আম্মা, আমি তো রান্না। মেহজাবিন আমতা, আমতা করতে লাগলো। কোনো অজুহাত নাই। সুলতানা বেগম এক প্রকার নির্দেশ দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে। ঠিক তখনই দরজার মুখে এসে দাঁড়ালো আরহাম। পরনে তার সাধারণ একটা হালকা ধূসর রঙের টি-শার্ট আর ট্রাউজার। চুলগুলো সামান্য উস্কো-খুস্কো। সে মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, "মা, মেহজাবিন আজ রান্না ঘরে যাবে না।" সুলতানা বেগম থমকে দাঁড়িয়ে আরহামের দিকে তাকালেন। "কেন যাবে না আরহাম? সে এই বাড়ির বড় বউ। আত্মীয়রা এলে বড় বউ রান্নাঘরে যাবে না তো কে যাবে?" আরহাম ঘরের ভেতরে ঢুকে মেহজাবিনের পাশে এসে দাঁড়ালো। সে মায়ের মুখোমুখি হয়ে বলল, "ওর পায়ে কাল রাতে মারাত্মক মোচড় লেগেছে। ডাক্তার ওকে ৩ দিন কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছেন। ও যদি আজ রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করে তবে পা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর তোমার ছেলেই তো বায়োলজির প্রফেসর। আমার কথা কি তুমি বিশ্বাস করছো না?" সুলতানা বেগম ছেলের দিকে তাকিয়ে একটু দমে গেলেন। আরহাম এই গভীর আর যুক্তি নির্ভর গলার উপর কথা বলার সাহস এ বাড়িতে কারো নেই। কিন্তু আত্মীয়রা যদি জিজ্ঞেস করে বউ কোথায়? ১ম দিন বউ রান্না করল না কেন? শাশুড়ি তাসের আ শেষ দিনটি চাললেন। উম আরহাম একচিলতে হেসে বলল, "বলবে বউ প্রফেসরের কড়া শাসনে স্টাডি অ্যাসাইনমেন্ট তৈরি করছে। আর আজকে সব রান্নাবান্নার দায়িত্ব রহিমের সাথে শেয়ার করলেই হলো। কতদিন ধরে বলছি, ঘরে আরো ২ জন মানুষ নাও। তা কি শুনবে তুমি? আচ্ছা যাও, তুমি আত্মীয়দের ড্রইং রুমে বসাও, বাকিটা আমি সামলে নেব।" সুলতানা বেগম একটু অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। যে ছেলে সারা জীবন ল্যাবরেটরি আর বই ছাড়া কিছু বোঝেনি, সে আজ বইয়ের রান্নার দায়িত্ব নিচ্ছে। তিনি আর কথা না বাড়িয়ে অসন্তোষ প্রকাশ করে ঘরে থেকে বেরিয়ে গেলেন। শাশুড়ি চলে যেতে মেহজাবিন হাঁ করে আরহামের দিকে তাকালো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই লোকটা তার শাশুড়ির সামনে তার হয়ে সাফাই গাইলো। তার জন্য মিথ্যা ডাক্তার আর বেড রেস্টের অজুহাত দিল। আরহাম মেহজাবিনের দিকে ফিরে তাকালো। তার মুখে আবার সেই আগের মতো এক্সপ্রেশনলেস। মেহজাবিন গাল হেসে নিচু গলায় বলল, "আপনি মানে? আপনি আম্মাকে এভাবে বললেন? আমার জন্য মিথ্যা অজুহাত দিলেন?" আরহাম চশমাটা সোজা করে বলল, "ওটা মিথ্যা ছিল না, লজিক্যাল ডিসিশন ছিল। তুমি রান্নাঘরে গেলে রান্না তো নষ্ট হবেই, সাথে শাশুড়ি বউয়ের কুরুক্ষেত্র শুরু হবে, যার আল্টিমেট প্রভাব পড়বে আমার শান্তিতে। সো আই জাস্ট সেভড মাই ওন পিস।" মেহজাবিন মুখ ভ্যাংচালো। "হ্যাঁ, হ্যাঁ, আপনি তো শুধু নিজের শান্তির কথা ভাবেন। দয়া করে আমার জন্য কিছু করেননি? ঠিক আছে।" আরহাম ট্রে থেকে চায়ের কাপটা তুলে নিয়ে মেহজাবিনের দিকে বাড়িয়ে দিল। "চাটা খেয়ে নাও। আর আজ সারাদিন এই বেড থেকে এক পাও বাইরে ফেলবে না। আমি টেবিলে তোমার বইপত্র রেখে যাচ্ছি। দুপুর পর্যন্ত ৩ নম্বর চ্যাপ্টার শেষ হওয়া চাই।" মেহজাবিন চায়ের কাপে চুমুক দিয়ে মনে, মনে বলল, "হুম, কড়া রাক্ষস কোথাকার! যতই ঢং করো না কেন, তুমি যে আমার জন্যে সাথীর সাথে ফাইট করছো তা আমি বুঝে গেছি চান্দু।" দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শাশুড়ি, আত্মীয়রা এসে খাওয়া-দাওয়া শেষ করে চলে গেছে। আরহাম আর কাজের মেয়ে রহিমা মিলে কি রেঁধেছিল তা মেহজাবিন জানতে পারেনি। কিন্তু তার জন্য ঘরে ট্রেতে করে যে খাবার এসেছিল পোলাও আর খাসির রেজালা, তা খেয়ে মেহজাবিনের আঙ্গুল চাটতে ইচ্ছে করছে। লোকটা আসলেই মাস্টার শেফ। বিকাল ৪টা। মেহজাবিন বিছানায় বসে বোরিং বায়োলজি বইয়ের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ ঘরের বারান্দায় গিল ধরে কে যেন বিড়ালের মতো শব্দ করলো। "মেহু, ওই মেহু!" মেহজাবিন চমকে উঠে বারান্দার দিকে তাকালো। দেখে রাফি আর তানিয়া বাইরে মুখ গলিয়ে দাঁড়িয়ে আছে। আর নিচে নীলু পাহারা দিচ্ছে। মেহজাবিন চোখ বড়, বড় করে হাত নেড়ে ইশারা করলো, "তোরা এখানে কি করছিস? তোরা ভেতরে ঢুকলি কি করে? দরজা দিয়ে রুমে আয়।" ওরা সবাই তাই করল। বাড়ির ভেতরে ঢুকলো। তার পেছনে তানিয়া এসে মেহজাবিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
ওরে আমার বন্দিনী রাজকন্যা, তুই আজ ভার্সিটি যাসনি দেখে ভাবলাম বাঘের গুহায় ঢুকে দেখি তুই বেঁচে আছিস না স্যার তোকে ডাইসেকশন করে ফেলেছে। রাফি ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বলল, আরে ভাই রে ভাই, প্রফেসরের ঘরে তো দেখি পুরো লাইব্রেরি, এত বই রে ভাই। তা ভাবিজি কেমন আছেন? পাটা কাটলো নাকি ভাঙলো? শুধু ভাঙলো। মেহজাবিন কপালে হাত দিয়ে বলল, তোরা আস্তে কথা বল, লোকটা যেকোনো সময় স্টাডি রুম থেকে চলে আসতে পারে। আর তোরা এ বাড়িতে ঢুকলি কিভাবে? রাফি পকেট থেকে একটা অ্যাপেল বের করে কামড় দিয়ে বলল, আরে তোর শ্বশুর বাড়ির মেইন গেট খোলা ছিল, কাজের বেটিটা ঝাড়ু দিচ্ছিল, ওরে বললাম আমরা প্রফেসরের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট দিতে এসেছি। ও সোজা আমাদের তোর রুমের বারান্দার দিকে রাস্তা দেখিয়ে দিল। তানিয়া মেহজাবিনের ব্যান্ডেজের বাঁধা পায়ের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো মেহু, কাল ক্লাসে স্যার তোকে দাঁড়িয়ে রাখলো আর আজ তোর পা ব্যান্ডেজ, কাল রাতে ব্যালকনিতে কোনো মারপিট হয়েছিল নাকি? স্যার তোকে সিট আপ করাতে গিয়ে পা ভেঙে দেয়নি তো? মেহজাবিন মুখ লাল করে ফেলল। কাল রাতের সেই বিজলি চমকানো মুহূর্তের আরহামের বুকের উপর পড়ে যাওয়া আর কোলে তুলে নেওয়ার কথা মনে হতেই তার গাল লাল আভা ফুটে উঠল। সে তোতলে বলল, ধুর, তা তা কেন হতে যাবে? আমি নিজেই শাড়িতে প্যাঁচ খেয়ে পড়ে গেছি, তাই নাকি? রাফি সন্দেহজনক চোখে তাকালো। তাহলে গাল দুটো অমন ডালিমের মতো লাল হচ্ছে কেন? ভাবিজি ঘটনা কিন্তু গভীর। ঠিক তখনই দরজার হ্যান্ডেল ঘোরার শব্দ হলো। রাফি আর তানিয়া ১ সেকেন্ডের মধ্যে বরফ হয়ে গেল। দরজায় এসে দাঁড়িয়েছে প্রফেসর আরহাম মির্জা। তার গায়ে সাদা শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো। হাতে লেকচার ফাইল। সে দরজায় দাঁড়িয়ে চশমার উপর ৩ জনের দিকে তাকালো। ঘরের তাপমাত্রা আবার মাইনাস ডিগ্রিতে নেমে গেল। রাফির হাতের অ্যাপেলটা মেঝেতে ধপাস করে পড়ে গেল। তানিয়া মেহজাবিনের পিঠের পেছনে মুখ লুকানোর চেষ্টা করলো। আরহাম ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। সে অতি শান্ত স্বরে বলল, তোমরা কি বায়োলজি ল্যাবরেটরি, ক্লাসরুম আর আমার পার্সোনাল বেডরুমের ফারাকটা ভুলে গেছো? রাফি শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে স্যালুট ঠুকে বলল, স্যার, গুড আফটারনুন স্যার। আমরা আমরা মেহজাবিনের ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছিলাম স্যার। এই যে আমরা চলে যাচ্ছি স্যার। আরহাম তার ডেস্কে ফাইলটা রাখলো। তারপর ঘুরে দাঁড়িয়ে তানিয়া আর রাফির দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্যাংয়ের ৩ নম্বর সদস্য নীলু কি নিচে দারোয়ানের সাথে পাহারা দিচ্ছে? তানিয়া আর রাফি হা হয়ে গেল। স্যার এটাও জেনে গেছে। আরহাম হালকা নিঃশ্বাস ফেলে বলল, তোমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট জমা দানের শেষ তারিখ ছিল আজ ৩টে, কিন্তু তোমরা ৩ জন এখানে সময় নষ্ট করছো। আমি যদি এখন ফোন করে নোটিশ বোর্ডে তোমাদের নাম ঝুলিয়ে দেই, তবে কাল থেকে ক্লাসে বসতে পারবে না। নো স্যার, আমরা এখনই যাচ্ছি স্যার। বায়োলজি রুটিন জিন্দাবাদ। রাফি টান মেরে তানিয়াকে ধরে বারান্দার দিকে দৌড় দিল। দাঁড়াও! আরহামের গভীর গলা ভেসে এলো। দুজন দরজার কাছে থমকে গেল। ভয়ে তাদের হাত পা কাঁপছিল। আরহাম ডেস্কেই হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, ওদিকে কই যাচ্ছ? দরজা দিয়ে বেরিয়ে যাও। বারান্দা দিয়ে লাফিয়ে পড়ে পা ভাঙলে মেহজাবিনের মতো আমাকে ব্যান্ডেজ বাঁধার ঝামেলা পোহাতে হবে। রাফি আর তানিয়া কোনোমতে সরি স্যার, থ্যাংক ইউ স্যার বলে দরজার ফাঁক দিয়ে হাওয়া হয়ে গেল। মেহজাবিনের বিছানায় বসে চোখ বন্ধ করে রইল। অপমানে তার মাথা কাটা যাচ্ছিল। এই লোকটা তার বন্ধুদের সামনেও এমন ডিসিপ্লিন দেখালো। আরহাম হেঁটে মেহজাবিনের বিছানার কাছে এলো। সে ডেস্কে থাকা জল আর ট্যাবলেটের দিকে ইঙ্গিত করে বলল, তোমার বন্ধুদের বুদ্ধি তোমার থেকেও কম। রবিবারে অ্যাসাইনমেন্ট জমা দিতে ভার্সিটি যায়নি বলে কাল ওদের ৩ জনকে প্র্যাকটিক্যাল ল্যাবে বাড়তি ৩ ঘন্টা থাকতে হবে। মেহজাবিন মুখ উঁচু করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন বলুন তো? ওরা তো শুধু আমাকে দেখতে এসেছিল। আই নো। আরহাম নিচু হয়ে মেহজাবিনের মুখের কাছাকাছি এলো। তার গভীর চোখ দুটো সোজা মেহজাবিনের চোখের উপর আটকে রইল। ওরা তোমাকে দেখতে এসেছিল, কিন্তু তুমি যে আমার ঘরের প্রাইভেট প্রপার্টি, সেটা ওদের মনে করিয়ে দেওয়াটা দরকার ছিল। কথাটা বলেই আরহাম সোজা হয়ে দাঁড়িয়ে স্টাডি রুমের দিকে হেঁটে চলে গেল। মেহজাবিন বিছানায় জমে স্থির হয়ে বসে রইল। তার বুকের ভেতরে কেমন মারাত্মক তাণ্ডব চলছে। প্রাইভেট প্রপার্টি, এই কড়া কাঠখোট্টা লোকটার মুখে এই শব্দ শুনে মেহজাবিনের মাথায় যেন শত শত প্রজাপতি উড়তে শুরু করলো। রাত ১১টা, বাইরের বৃষ্টিটা এখন একটু ধরে এসেছে, তবে ঝিরিঝিরি বাতাস বইছে পুরো বাড়ি
নিস্তব্ধ। মেহজাবিন বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছে। পায়ে আর ব্যথা তেমন নেই, কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে আরহামের বিকেলের সেই কথাটা, "তুমি আমার ঘরের প্রাইভেট প্রপার্টি।" লোকটা কি সত্যিই তাকে পছন্দ করতে শুরু করেছে? নাকি ওটা প্রফেসরের কোনো জটিল বায়োলজিক্যাল টার্মস? হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। লোডশেডিং, চারপাশ লোহাময় অন্ধকার হয়ে গেল। মেহজাবিনের চিরকালের অন্ধকারের ভয়, সে ভয়ে অমনি চিৎকার করে উঠতে গেলে, "আল্লাহ! কারেন্ট চলে গেল।" "ভয় পেও না, আমি আছি।" পাশ থেকে ভেসে এলো আরহামের সেই শান্ত আশ্বস্ত করা গলা। মেহজাবিন দেখল আরহাম ল্যাপটপ বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলো। এরপর একটা মোমবাতি জ্বালিয়ে সাইডে টেবিলে রাখলো। মেহজাবিন সোনালি আলোয় ঘরের পরিবেশটা এক লোহাময় অদ্ভুত মায়াবী হয়ে উঠল। আরহাম বিছানার অপর পাশে এসে বসলো। তার পরনে একটা নীল রঙের ক্যাজুয়াল পোশাক। মোমের আলোয় তার মুখের ধারালো চোয়াল আর চোখ দুটো যেন আরো বেশি আকর্ষণীয় লাগছে। "পায়ে ব্যথা এখন কেমন?" আরহাম নিচু গলায় জিজ্ঞেস করলো। মেহজাবিন নিজেকে একটু গুটিয়ে নিয়ে বলল, "অনেকটা ভালো। কাল থেকে আমি হাঁটতে পারবো। আর ভার্সিটিতেও যাবো।" "হুম?" আরহাম কিছু সময় চুপ করে মোমবাতির শিখার দিকে তাকিয়ে রইল। সে আরহামের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করে বসল, "একটা কথা বলবো? রাগ করবেন না তো?" আরহাম ঘাড় ঘুরিয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে বলল, "বলো।" "আপনি আপনি কি আমাকে সত্যিই খুব অপছন্দ করেন? মানে বিয়েটা তো আচমকাই হয়ে গেল। আমার অবাধ্যতা, আবার ভুল-ভ্রান্তি এসব কি আপনাকে খুব বিরক্তি করে?" আরহাম কিছুক্ষণ মেহজাবিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের ভাব বোঝা যায়। সে আস্তে করে নিজের হাতটা বাড়িয়ে দিল মেহজাবিন চমকে উঠল। আরহামের গলা গরম আঙ্গুলগুলো এসে ঠেকলো মেহজাবিনের চিবুকে। সে আলতো করে মেহজাবিনের মুখটা একটু উঁচুতে তুলল। মেহজাবিনের নিঃশ্বাস আটকে এলো। আরহামের এই স্পর্শ কোনো কড়াকড়ি নেই। আছে এক আবেগ আকর্ষণ। "অপছন্দ করলে কি এই ঘরে তোমাকে জায়গা দিতাম মেহজাবিন?" আরহামের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে মেহজাবিনের চিবুক থেকে হাত সরিয়ে নিয়ে মেহজাবিনের রেশমি চুলের একটা গোছা আলতো করে কানের পিছনে গুজে দিল। "কিন্তু তার মানে এই নয় যে কালকে বায়োলজি ক্লাসে তোমাকে আমি ছাড় দেব।" আরহাম হঠাৎ তার আগের প্রফেসর মোডে ফিরে এলো। "কাল যদি ক্লাসে ৩ নম্বর চ্যাপ্টারের উত্তর দিতে না পেরেছ, তবে মচকানো পা দিয়েই তোমাকে পুরো ল্যা আ ল্যাবের চক্কর দিতে হবে।" মেহজাবিনের সুন্দর রোমান্টিক মেজাজটা এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। সে বিছানার বালিশটা তুলে নিয়ে আরহামের মুখে সশব্দে মারল, "আপনি একটা আস্ত শয়তান কসাই। রোমান্সেরও উম মাঝে রও বোঝেন না।" মেহজাবিন মুখ ফিরিয়ে মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরহাম বালিশটা সরিয়ে নিয়ে শান্তভাবে হাসল। সে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে আরহাম গলার শব্দ ভেসে এলো, "শুভরাত্রি অবাধ্য স্টুডেন্ট।" মেহজাবিনের কথায় ভোরের মুখ ঢেকে দাঁতে দাঁত চিপল। সে মনে বলল, "কসাই প্রফেসর, আপনাকে খুব জলদি আমি বায়োলজি পড়ানো ভুলিয়ে ছাড়বো। দেখে নিয়েন।" ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।